ফিরে এলাম বিরতির পর। বঙ্গ ভোটের অঙ্ক ঠিক কেমন হতে চলেছে সেটাই একটুখানি বুঝবার চেষ্টা করব। নানান রকম ফ্যাক্টর রয়েছে, সেই সমস্ত ফ্যাক্টর গুলোর কথা মাথায় রেখেই আহ, অঙ্কটা ঠিক কি হতে চলেছে, কি করতে চলেছেন আদৌ রাজনৈতিক নেতৃত্ব বিভিন্ন দলের। বঙ্গে শাসক আসনে যারা বসে আছেন তারা যেমন রয়েছেন, তেমনি সেই শাসক আসনে বসতে চাইছেন প্রবল প্রতিপক্ষ হয়ে উঠেছেন যারা, অর্থাৎ কেন্দ্রের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। তারাই বা ঠিক কি করতে চেয়েছেন, বাম কংগ্রেস জোট কতটা ফ্যাক্টর হয়ে উঠতে পারবে, এবং বাংলার রাজনীতি বোঝা মানুষ, অর্থাৎ বাংলায় যারা ভোটার, তারা অনেকটাই একটা বড় অংশই রাজনীতি নিয়ে চর্চা করেন নিয়মিত। সেটা চায়ের দোকানে হোক, অফিস ক্যান্টিনে হোক, নিজের বাড়িতে হোক, সব জায়গাতে। তো সেই মানুষ ঠিক কি করবেন সেদিকে আমরা একটুখানি তাকাই। আমাদের সঙ্গে রয়েছেন এস্টেড প্যানেল। আমাদের সঙ্গে এই মুহূর্তে যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয়টা করে দিই। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজা গোপাল ধর চক্রবর্তী রয়েছেন, স্বাগত জানাই আপনাকে। এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনৈতিক বিশ্লেষকই নন, সেই সঙ্গে সঙ্গে সংবাদ জগতের সঙ্গেও তার যোগ রয়েছে, সুতরাং তার কাছ থেকে আমরা বিশ্লেষণটা একটু বুঝবার চেষ্টা করব। আমি প্রথমে একটু রাজাদার কাছে চলে যাব। সেটা হচ্ছে যে এই যে গোটা ছবিটা, সেই গোটা ছবিটাতে আহ, অত্যন্ত উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো কতটা প্রভাব ফেলবে, ঠিক কি হতে চলেছে অঙ্ক। না, অঙ্ক কি হবে সেটা ভোটের মানে পরে বোঝা যাবে। অঙ্কটা এখনো আমরা কেউই বলে উঠতে পারবো না, কারণ মানুষের মনের মধ্যে যে চিন্তা ভাবনা আছে সেটা মানুষ গোপনই রাখে। তবে এই মুহূর্তে কতগুলো জিনিস খুব পরিষ্কার। আহ একটা জিনিস যেটা পরিষ্কার সেটা হচ্ছে যে আহ আমাদের পশ্চিমবঙ্গে যে সরকার আছে তারা দুটো টার্ম কমপ্লিট স্বাভাবিক নিয়মে, এখানে কোন ধরনের রাজনীতি বাদ দিলেই যেটা বলা যায় যে একটা অ্যান্টি ইনকামবেন্সি, সেই অ্যান্টি ইনকামবেন্সি স্রোত এটা 5 বছর পরেই আসে, এবং 10 বছর যেহেতু হয়ে গেছে বলা যেতেই পারে অ্যান্টি ইনকামবেন্সি এখানে রয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। দুটো সেকেন্ড জিনিসটা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 2017 আমরা দেখলাম তৃণমূলের ভেতরে একটা ভাঙন শুরু হলো। সেকেন্ড ইনকামেন্ট মুকুল রায় 17 নভেম্বরে বেরিয়ে গেলেন, নভেম্বর অক্টোবরে বেরিয়ে গেলেন, এবং বেরিয়ে যাওয়ার সাথে সাথে 1.5 বছরের মধ্যে যে নির্বাচনটা ঘটলো, 19 মার্চ এপ্রিল নাগাদ, মে নাগাদ, এখানে যে বিজেপি যাদের ম্যাক্সিমাম ভোট 17% গিয়েছিল, তাও আবার নানান কারণে, আর অধিকাংশ সময় আমরা 5%-এর কাছাকাছি দেখেছি, সেটা বিজেপিরই হোক বা জনসংঘেরই হোক। এই ভোটটা ইভেন রাম মন্দিরের সময় 11-12%-এর ভোট ছিল 1991 সালে, 1400-14% এরকম গেছে। সেই যে ভোটটা একেবারে 40% ছাড়িয়ে গেল। এটা ঘটে গেল, আমার মনে হয় যে তৃণমূলের একটা ভাঙন শুরু। সেকেন্ড ইন কমান্ড পার্টি ছেড়ে চলে গেছে, এবং তার ফলে যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী চিন্তার মানুষ তারা সব ভোটটা এক জায়গায় ফেলবে। এটা তো গেল 2019 সালে। এবারে 20 নির্বাচনের এখনো পর্যন্ত যে জিনিসটা ঘটে গেছে, এখন জনপ্রিয়তার নিরিখে যিনি সেকেন্ড ইন কমান্ড তাকেও দেখা যাচ্ছে যে তৃণমূল দল থেকে তিনি সরে গেছেন, বিজেপিতে এসে গেছেন, এবং আরো অনেকে রয়েছেন, জয়েন করেছেন বা করতে পারছেন। এর ফলে বোঝা যাচ্ছে যে এই বিজেপির পক্ষে যে জনস্রোতটা কতটা আহ, আহ, পরিবর্তন ঘটতে পারে বা ঘটছে, বা তৃণমূলের পক্ষে যাচ্ছে কি না যাচ্ছে। তৃণমূলে কিছু কিছু লোককে তারা নিয়ে আসছে। দল বদলের খেলা তো চলছেই, দল বদলের খেলা চলছেই, কিন্তু আমাকে যদি বলেন যে আহ এর দিক থেকে জনপ্রিয়তার নিরিখে, রাজনৈতিক সংগঠনের দিক থেকে মুকুল রায়, শুভেন্দু অধিকারীর জুড়ি মেলা ভার। এখানে যদি বলেন সুজাতা মন্ডল যিনি আছেন, তারাকেও নেওয়া হয়েছে। ইনি এদের সঙ্গে কি একেবারে সমগোত্রীয়, আমি তো কখনোই সেটা হ্যাঁ, বলতে পারবো না, ঠিক কি আছে। বলতে পারবো সেটা নয়। হয়তো বিজেপি থেকে 2-4 জন হয়তো এদিক ওদিক বলতে পারে,
কিন্তু বিজেপির নিজস্ব সেরকম বড় মাপের নেতা সেভাবে পশ্চিমবঙ্গে তৈরি হয়নি, যারা অন্য জায়গায় যেতে চাইছেন বা যারা পাচ্ছেন। আহ, এই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে মানে ওই খেলার মাঠের যে মানে টিম, যেটা আগে টিম কিভাবে তৈরি হলো, সেই টিম তৈরির দিক থেকে বিজেপি যথেষ্টই অ্যাডভান্টেজিয়াস জায়গায় রয়ে গেছে। আহ, দাঁড়াতে বলছেন, আমাকে স্টপ করতে বলছেন নাকি? অন্য বক্তার হ্যাঁ, কাছে ঠিক যাবো। আছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এই জায়গাটা অ্যাডভান্টেজ। হ্যাঁ, হ্যাঁ, সেই জায়গায় বিজেপি এইটা হচ্ছে যে দল গঠনের দিক থেকে এখনো পর্যন্ত এগিয়ে আছে, এটা হচ্ছে একটা দিক। মানে 2 নম্বর যেটা আমি বলবো যে কেন্দ্রীয় বিজেপি একটা, যেহেতু তার নানান জায়গায় তার বিস্তার আছে, অল ইন্ডিয়ায় তারা শাসন করছে, তাদের কেন্দ্রীয় নেতৃত্ব একটা চোখ পড়ে গেছে পশ্চিমবঙ্গে। অমিত শাহ মানে বিক্রমশালী নেতা হিসেবে ভারতবর্ষে পরিচিত। তিনি নভেম্বরে এসছেন, ডিসেম্বরে এসছেন, জানুয়ারিতেও বলছেন আসবেন। বোঝা যাচ্ছে যে কি গুরুত্বের সঙ্গে দেখছে। পার্টি প্রেসিডেন্ট এসেছেন, দুর্ভাগ্যের বিষয় সেখানে দেখা গেল ইটফিট পড়ে গিয়ে মানে কেউ হতাহত হয়নি, কিন্তু প্রচারটা বিজেপি কিন্তু পেয়ে গেল। যেহেতু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ হচ্ছে রাজনৈতিক প্রচারের জায়গা নয়, এবং মাসে এখন অনেকটাই বাকি। আমি এইটা বলছিলাম যে তৃণমূল কংগ্রেস দুটো টার্মে কোনো কাজ করেনি, গরিব মানুষের কথা ভাবেনি, এটা আমি কখনোই বলছি না। বেশ কিছু কাজ তারা নিশ্চয়ই করেছে, কিন্তু নির্বাচন শুধুমাত্র কাজের নিরিখে হয় না। মানে আপনি যদি দেখেন 2011 সালে বুদ্ধদেব বাবু যখন হেরে গেলেন, তখন কিন্তু ম্যাক্সিমাম বিনিয়োগের ইন্টারেস্ট কিন্তু পশ্চিমবঙ্গের দিকে দেখা গেছে, এবং অর্থনৈতিক অগ্রগতির হারও সবচেয়ে হাইয়েস্ট ছিল। তাকে তো চলে যেতে হয়েছে। ব্যাপারটা রাজনীতিটা এমনই যে এটা আপনি যেভাবে আপনি দেখাতে পারবেন যে আপনি আপনার সঙ্গে কারা আছে, আপনি কতটা দিতে পারবেন। মানুষ তো ভবিষ্যৎ রাজনীতি, ইলেকশন নির্বাচন হচ্ছে ভবিষ্যতের দিকে, তারা আমাকে কতটা দিতে পারবে এই জায়গায় দাঁড়িয়ে। কেননা মানুষ মনে করছে কেন্দ্রীয় সরকার যদি সাপোর্ট থাকে, তাহলে হয়তো কেন্দ্রীয় সমর্থন থাকলে বিনিয়োগও বাড়তে পারে। তার ফলে চাকরির যে একটা অভাব চারিদিকে রয়ে গেছে, সেখানে এই চাকরির যে একটা বন্ধ অবস্থা, সেখান থেকে হয়তো বাংলা বেরিয়ে আসতে পারবে, এরকম হয়তো ভাবনা চিন্তা হয়ে যেতে। আমরা 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 এই বিষয়গুলোতে যেটা অবশ্যই পরে পরবর্তীতে আসবো। আমি একটু প্রাথমিক বক্তব্য শুনে নেবো নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, কিন্তু তার আগে একটু পরিচয় করে দেবো। আমাদের আরো একজন অতিথি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, যুব তৃণমূল নেতা প্রদীপ সিং। আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আমি আমি হ্যাঁ, আমি একটু নীলাদ্রির কাছে যাই। যেটা হচ্ছে সামগ্রিক চিত্র। শান্তম, স্বাভাবিকভাবেই এবারের নির্বাচনের লড়াইটা ভারতীয় জনতা পার্টির সাথে তৃণমূল কংগ্রেসের, এখানে দুপক্ষই চেষ্টা করবে নিজেদের পক্ষে একটা হাওয়া তোলা এবং বিভিন্ন রকম দাবি রাখার। অমিত শাহ যেরকম দাবি রেখেছেন 200 আসনের বেশি আসনে জিতবেন, বা প্রশান্ত কিশোর যেমন দাবি রেখেছেন যে বিজেপি 100 ক্রস করবে না, এটা স্বাভাবিক একটা পারসেপশন তৈরির চেষ্টা। কিন্তু আমি যদি একজন বিশ্লেষক হিসেবে দেখি, তাহলে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, তাহলে কিন্তু কিছুটা হলেও তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। এই এগিয়ে থাকাটা দুটো কারণে। প্রথম হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিতভাবে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ। বিজেপি যদি ক্ষমতায় আসে, মুখ্যমন্ত্রী কে হবে সেটা সুস্পষ্টভাবে তারা বলতে পারছে না। যেটা বিহারে তারা সুস্পষ্টভাবে বলেছিল নীতিশ কুমার আমাদের মুখ্যমন্ত্রীর মুখ, এবং ডাবল ইঞ্জিন সরকার নরেন্দ্র মোদী বারবার প্রচারে বলেছেন। একটি ইঞ্জিন তো নরেন্দ্র মোদী বাংলাতেও থাকবেন, কিন্তু বাংলার মুখ কি হবে, বাংলার মুখ্যমন্ত্রীর পদে কে বসবে, এই কথাটা স্পষ্ট ভাষায় বিজেপি বলতে পারছে না। এটা একটা বড় বাংলার মুখ্যমন্ত্রী হবেন সেটা কিছু বলা হয় না, কারণ বাঙালি নেতা অনেকে আছেন, দিলীপ ঘোষ আছেন, নবাগত বিজেপিতে শুভেন্দু অধিকারী আছেন, আরো অনেক নেতা আছেন। তো এবার সেখানে দাঁড়িয়ে কে, এটা মানুষ জানে না। আর অপরপক্ষে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার যে জনসংযোগ, যার জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই, জননেত্রী অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এটা কিন্তু একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ বিজেপির জন্য। 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, পশ্চিমবঙ্গে যদি আমি ভোটার ট্রেন্ড দেখি, প্রায় 30% ভোট হচ্ছে মুসলমান সম্প্রদায়ের ভাই বোনেদের। এবার এই মুসলমান ভোটটার অধিকাংশ ভোট কিন্তু কেন্দ্রীভূত হতে পারে তৃণমূলের বাক্সে। এর কারণ হচ্ছে, বিজেপির ক্ষমতায় আসার একটা ভালো সম্ভাবনা আছে,
সেই সম্ভাবনাটাকে নৎসাৎ করার জন্য একটা ট্যাকটিক্যাল ভোটিং হতে পারে, যেখানে কংগ্রেস এবং সিপিএম এর দিকে যে মুসলমান ভোটগুলো ছিল সেটা পুরোপুরি তৃণমূলের বাক্সে পড়তে পারে। তৃণমূল যদি 30% মধ্যে 25% মুসলমান ভোট ক্ষমতায় আসতে পারে, মানে পেতে পারে, তাহলে আর বাকি 70% ভোটের 25% পেলেই তারা 50% পেয়ে যাচ্ছে। একেবারে আমি সাধারণ হিসেবে দেখছি। সুতরাং বিজেপির সম্ভাবনা অনেকটাই নির্ভর করে আছে যে তারা মুসলমান ভোটে কতটা ভাগ বসাতে পারছে তৃণমূলের। এখনো অব্দি কিন্তু কোন রাজ্যেই তারা মুসলমান ভোটে বড় করে ভাগ বসাতে পারেনি। কিন্তু এই সম্ভাবনার কথা বলতে গিয়ে একটা সম্ভাবনা তৈরি হয়েছে প্রথমবার, যখন শুভেন্দু অধিকারীর মতো একজন জননেতা এবং ভালো প্রশাসক, তৃণমূল কংগ্রেসের যে সরকার চলেছে 10 বছরে, সেই তার মধ্যে শ্রেষ্ঠ প্রশাসকদের মধ্যে অন্যতম সম্ভবত শুভেন্দু ছিলেন। শুভেন্দু যখন আসছেন তখন, এবং দ্বিতীয়ত শুভেন্দুর একটা সেকুলার ইমেজ আছে, তার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর ফলোয়ার আছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের দক্ষিণবঙ্গের সংখ্যালঘু ভোটে, এই তৃণমূল কংগ্রেসের ভোটে বিজেপির ভাগ বসানো। আর 2 নম্বর অমিত শাহর কথাই যদি দেখি, অমিত শাহর কথাটা সিগনিফিক্যান্স হচ্ছে, প্রথমত বলছেন ভূমিপুত্র মুখ্যমন্ত্রী হচ্ছেন, অর্থাৎ কলকাতার বাইরে বা বাংলার বাইরে কেউ মুখ্যমন্ত্রী হবেন না, স্বপন দাশগুপ্ত মুখ্যমন্ত্রী হবেন না, বা ওই ধরনের কেউ মুখ্যমন্ত্রী হবেন না, অনির্বাণ গাঙ্গুলি মুখ্যমন্ত্রী হবেন না, ক্লিয়ার হয়ে গেল। 2 নম্বর পুত্র কথাটা খুব সিগনিফিক্যান্ট, কোনো মহিলা আসছেন না, অর্থাৎ দেবশ্রী চৌধুরী মুখ্যমন্ত্রী হবেন না, তাহলে পড়ে রইল এফেক্টিভলি এখন যারা নেতা হিসেবে আছেন দিলীপ ঘোষ অথবা শুভেন্দু অধিকারী। এবার যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে প্রজেক্টেড হন ভবিষ্যতে, যদি স্পষ্টভাবে না বলে, তাহলে কিন্তু একটা সম্ভাবনা থেকে যায় যে প্রথমত একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে একটা মুখ পাওয়া গেল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা নিশ্চয়ই নেই তার, কিন্তু একটা জননেতা, এবং তৃণমূলের যদি জননেতা বলে কেউ ছিল মমতার পর, তিনি শুভেন্দু। 2 নম্বর হচ্ছে যে তার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা কিন্তু আবেদন আছে। এই ভোটের অঙ্ক যেখানে তৃণমূল এখনো দিয়ে গিয়ে আছে, সেটা যদি আগামী 3 মাসে বদলে যায় আমি আশ্চর্য হব না শান্ত। কিন্তু উল্টো দিক যদি দেখি সংঘ পরিবারের দাপট বাড়ছে, হিন্দুত্বের নীতিতে প্রচার চলছে, কোন সংঘের মুখকে মুখ্যমন্ত্রী করে তুলে ধরার চেষ্টা হচ্ছে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় একাধারে নিশ্চিত হয়ে যাবে। বাংলার মাটিতে হিন্দুত্বের কোনো জায়গা নেই এখনো অব্দি, হিন্দুত্বের আদর্শেরও কোনো জায়গা নেই অধিকাংশ বাঙালির কাছে। এবং বিজেপির যে আইকন, আমি খুব স্পষ্ট ভাষায় বলছি, শ্যামাপ্রসাদ মুখার্জি অত্যন্ত বড় মাপের মানুষ, কিন্তু সাধারণ বাঙালির কাছে তার সেভাবে কোনো আবেদন নেই। এখানে আইকন হচ্ছে সুভাষচন্দ্র বসু, এখানে আইকন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই ধরনের মানুষেরা। শ্যামাপ্রসাদ মুখার্জি যতই বিজেপি প্রচার করুক না কেন, তিনি তাকে বাঙালি, সাধারণ বাঙালি অন্তত আইকন হিসেবে দেখে না। এটা একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ বিজেপির জন্য। এবং সেই জন্যই সম্ভবত আজকে অমিত শাহ শান্তিনিকেতনে গিয়ে বলতে বাধ্য হন, আমরা রবীন্দ্রনাথ এবং সুভাষচন্দ্রের স্বপ্নের বাংলা করতে চাই। আশ্চর্য ব্যাপার, প্রতিষ্ঠাটাকে শ্যামাপ্রসাদ মুখার্জি স্বপ্নের বাংলা উনি করতে চান না, উনি করতে চান রবীন্দ্রনাথ এবং সুভাষচন্দ্রের স্বপ্নের বাংলা। অর্থাৎ ওনারাও ট্যাক্টফুলি কোথাও স্বীকার করে নিচ্ছেন যে আমাদের যিনি আইকন, সেই হিন্দুত্বের আইকন যিনি, তার রাস্তাতেই পরিবর্তন আসবে। অর্থাৎ বিজেপির মধ্যে একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, সেখানে বাস্তবটাকে স্বীকার করে দিয়ে তৃণমূল কংগ্রেসের যে জননেতারা আছেন তা, এবং স্ট্র্যাটেজিস্ট মুকুল রায়ের মতো, এই শুভেন্দু মুকুলের যুগলবন্দি কতটা বড় ভূমিকা পালন করতে পারে বা তাদের করতে দেওয়া হয়, সেটা উপর ডিপেন্ড করবে ভবিষ্যৎ বাংলার নির্বাচনে আমার মনে হয়। বঙ্গ ভোটের অঙ্ক খুঁজতে বসেছি আমরা, এবং সেই অঙ্কের ক্ষেত্রে আমি আজকে তো এই 2 মিনিটের বিষয়টি থাকতে পারছে না, কারণ বিষয়টি এতটাই ভাস্ট। সেক্ষেত্রে আমি এবার চলে যাব একটু প্রদীপ সিং এর কাছে। কি বলবেন এই গোটা ছবিটা এখনো পর্যন্ত বাংলার রাজনীতিতে যা দাঁড়িয়েছে, তাতে অঙ্কটা ঠিক কোন জায়গায় যাচ্ছে? দেখুন, পূর্ববর্তী যে দুজন বললেন তাদের মতো করে বিশ্লেষণ করার মতো লোক আমি নই। আমি মাঠে ময়দানে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে কাজ করা লোক, সুতরাং এরকম ভাবে সুন্দর করে বিশ্লেষণ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নিচে রবীন্দ্রনাথের ছবি রেখে রবীন্দ্রনাথকে সামনে এনে কি করে, জানি না অমিত শাহ রবীন্দ্রনাথের থেকে কি করে কতটা বড় হয়ে গেল, সেইটা রেখে বাংলার সামনে উনি অনেক কথা বললেন। মুখে এক কথা বলছেন, মুখে বলছেন আদর করছেন, গলায় জড়িয়ে ধরছেন, পিঠের থেকে ছুরি মারার চেষ্টা করছেন কিংবা জুতো তুলে মারার চেষ্টা করছেন। এটা কতটা নেবে আমি জানি না। এই অমিত শাহ যেদিনকে আবার কলকাতায় আপনার ভোটের প্রচার করতে এসেছিল, সেদিনকে বিদ্যাসাগরের মুন্ডুচ্ছেদ করে দিয়ে গেছিলেন একটি
আবক্ষ মূর্তি, এই বিজেপি, সেই বিজেপির কি অঙ্ক বাঙালি নেবে কি নেবে না আমার জানার দরকার নেই। অত ওরকম ভাবে আমি বলতে পারবো না। এবার কিছু কিছু জায়গায় আমি সায়ন্তন, সামগ্রিকভাবে তোমাদের মাধ্যমে আমি মানুষকে কিছু প্রশ্ন রাখতে চাই। এক, ভাইপোটা কে? যে ভাইপোর কথা বলছে সবাই তাদের তাদের মতো করে অঙ্ক বোঝালেন। আমি বলতে চাই যে প্রচারে বলছে ভাইপোকে উৎখাত করা হবে। ভাইপোটা কে? ভাইপোটা কি প্রদীপ সিং, কিংবা ভাইপোটা কি সায়ন্তন, কিংবা ভাইপোটা কি নীলাদ্রি বাবু? সেই ভাইপোটাকে, যদি বুকে পাঁজরে দম থাকে কারোর, তাহলে ভাইপোর নাম বলে দেখুক। সেটা যদি প্রদীপ সিং হয় তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সুপ্রিম কোর্ট অব্দি টেনে হিচড়ে নিয়ে যাবো। আর সেই ভাইপোটার নাম যদি সায়ন্তন বোস হয়, তা সায়ন্তন বোসের যতটা ক্ষমতা আছে সেটা আমাকে বলতে হবে না, সায়ন্তন বোস ওই হাইকোর্ট অব্দি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তা সেই ভাইপোটা যদি নীলাদ্রি বাবু হন, তিনি যদি মেমো করেন সেটা তার ব্যাপার। আমার কথা হলো, যদি ক্ষমতা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় আর পূর্ববর্তী বক্তা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরে একটা কি বলে অ্যান্টি এস্টাবলিশমেন্ট আছে, এটা মানতেই হবে। কখনো কৃষ্ণ পারেনি, রাম পারেনি, তো মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন এটা আশা করার কি আছে? নেতাজি সুভাষ বোস কি সমগ্র কংগ্রেসকে কিংবা দেশকে একমতে আনতে পেরেছিলেন? কিংবা গান্ধী কি একমতে আনতে পেরেছিলেন? পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ঢেলে সাজিয়ে দিলে, বসিয়ে খাইয়ে দিলেও, বাড়িতে এসে যদি নেড়ে খাইয়েও দেন, তাহলেও সেই পরিবারের সমগ্র মানুষকে তুমি এক পন্থায় আনতে পারবে না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যতই কাজ করুক, তার একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট তৈরি হবে। কারণ আমাদের মতো কিছু ছাগল লোকজন আছে, তারা ভুল ভ্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলঙ্কিত করার চেষ্টা করি, এমন এমন কাজ করি যেটায় আমরা নিজেদের ব্যক্তি স্বার্থ দেখি, কিন্তু আমরা ভাবি না যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষের জন্য, এই প্রান্তিক মানুষের জন্য, সামগ্রিক মানুষের জন্য, তারা যাতে ভালো থাকে, তারা যাতে দুবেলা দুমুঠো ভাত খেতে পারে, তারা যাতে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক মতো সচেতন, মানে স্বাস্থ্য ব্যবস্থাটা অল্প মূল্যে কিংবা বিনামূল্যে কিংবা সেই কঠিন স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে কমিয়ে আসতে পারে, বড় বৃহত্তর ক্ষেত্রে কিভাবে সেটা ফ্রি করা যায়, সেই কাজগুলো নিয়ে ভাবেন। কিভাবে প্রান্তিক মানুষটা, আদিবাসী তপশিলি জাতিরা কিভাবে শংসাপত্র পান না, তারা শংসাপত্র পেতে তাদের পায়ের চটি, কিছু মানুষ তো চটি পড়েনি না, প্রান্তিক মানুষরা, তাও যারা চটি পড়ে তাদের চটি শোলক হয়ে যায়। তা সেইগুলো কি করে মিনিমাইজ করে সরকারকে সেই পর্যন্ত পৌঁছানো যায়, সারা দিনে 18 ঘন্টা 24 ঘন্টার 18 ঘন্টা উনি এই কথা ভাবেন এবং তার পক্ষে কাজ করেন। সেই কাজ করতে গিয়েও আমি মানতে বাধ্য যে সেখানেও অ্যান্টি এস্টাবলিশমেন্ট কিছু তৈরি হয়। তা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে থাকবেই। আর গণতন্ত্রের সব থেকে সুন্দর বিষয় হলো যে আমি যত ভালো কাজ করি, আমার যদি গঠনমূলক সমালোচক না থাকে, তাহলে আমার কাজ করার তাগিদও থাকবে না, কিংবা আমাকে সমালোচনা যদি না করা হয়, আমি যে কাজটা করছি সেটা রেকটিফিকেশন হবে না। কিন্তু সেই সমালোচনাটা কখনোই আক্রমণাত্মক ব্যক্তিগত হতে পারে না, সেই সমালোচনাটা সবসময় গঠনমূলক হতে হবে। তাই আমি এটাই বলতে চাই। এইবার আসে কিছু দল বদলের ক্ষেত্রে। আমি তোমায় বলি, যখন তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছিল, তখন শুভেন্দু কি অধিকারী, শুভেন্দু অধিকারী ছিলেন সামান্য একজন কাউন্সিলর আমাদের দলের, আর সেদিনকে জেলার যুব সভাপতি। এবার ধরো মমতা বন্দ্যোপাধ্যায় সামগ্রিক বাংলার লিডার, তিনি যে জেলায় যে যুব সভাপতি, যে জেলা সভাপতি থাকবে, তাদের উপরেই সেই দায়িত্বটা দেবে। যেমন সিঙ্গুরের দায়িত্বটা পড়েছিল বেচারাম মান্না, রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এনাদের ওপর। আবার নন্দীগ্রাম যেহেতু মেদিনীপুরে, সেহেতু শুভেন্দু কিংবা তার বাবা শিশির বাবু, তাদের ওপরেই দায়িত্ব ছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি করতেন, সেই আন্দোলনটাকে সেই আন্দোলনে সেই মাটিতে গিয়ে করতেন, এবং সেই আন্দোলনটা যেহেতু তোমাদের আজকের দিনের মিডিয়ার মতো মিডিয়া ব্যবস্থা নয়, সেহেতু সেই আন্দোলনটাকে তিনি টেনে আনতেন কন্টিনিউয়েশনের জন্য কলকাতায়। কলকাতায় যদি না আনা হতো, সেদিনকে কিন্তু প্রচার মাধ্যম কিংবা টিভি এত শক্তিশালী ছিল না যে সেই পর্যন্ত পৌঁছে গিয়ে এতটা ব্যাপকভাবে প্রচার করতে পারতো। সেই প্রচারটাকে এবং সেই আন্দোলনটাকে
অনবরত দীর্ঘদিনের নিয়ে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তিনি এই কাজটা করতেন। তিনি সমগ্র বাংলার নেত্রী। আবার যেখানে উত্তরবঙ্গে যখন ঘটেছে সেটাকেও তিনি এইভাবেই করেছেন। তা সেইখানে শুভেন্দু যখন থেকে রাজনীতি শুরু করেছিল সেই দিনকে কিন্তু আজকে যাকে যাকে অভিমান, লিফট চড়া কিংবা হেলিকপ্টার থেকে নামা কিংবা বিভিন্ন বিভিন্ন রূপে বলা হচ্ছে নাম না বলে, শুভেন্দু নাকি জননেতা। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে জননেতাটা তৈরি হতেন কোথায়? গঙ্গা যদি না থাকতো তাহলে শাখা নদী তৈরি হতো কোথায়? গঙ্গা আছে বলে শাখা নদী তৈরি হতে, শুভেন্দুকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে সে নিজেকে প্রমাণ করেছে। তাহলে আজকে যাদের নাম না বলে শুধু একটা ব্যবহারিক টার্ম সম্পর্কের নিরিখ দান করিয়ে বলা হচ্ছে, তাহলে তাকেও যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন তাকেও প্রমাণ করতে দেওয়া হোক, তারপরে সে প্রমাণ হবে যে সে পারে কি পারে না। আর আমি সবাইকে, সমগ্র দেশের গৃহমন্ত্রী থেকে এই বিজেপির তলানির যে নেতাটা এই সম্পর্কের নামের ব্যবহার করছে, তাদের বলছি, যদি ক্ষমতা থাকে, যদি সত্যি বিজেপি হও, যদি সত্যি জয় হিন্দ বলতে পারো, তাহলে জয় হিন্দ বলে এই দেশাত্মবোধক দেশকে সামনে রেখে রাজনীতি করতে পারো, লোক দেখানো। আর যদি সত্যি ওই আরএসএস এর সো কল্ড, এই কিছুক্ষণ আগে নীলাদ্রি বাবু বলছিলেন, আরএসএস এর দেখানো পথ চলতে পারো, যদি বুকে সেই সততা থাকে, তাহলে এই ভাইপো কিংবা সম্পর্কের নাম বলে ওই পরিষ্কার নামটা বলুক যে প্রদীপ সিং, সায়ন্তন বোস কিংবা নীলাদ্রি বাবু, যে কেউ নাম বলুক। বেশ, একটা বিষয় পরিষ্কার হচ্ছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, এই মুহূর্তে দুটো প্রবল বিরোধী শক্তি, একটা শাসক আরেকটি বিরোধী, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গের ভোটে বোধহয় এই প্রথমবার এই 2021-এই প্রথমবার হতে চলেছে যে উল্টো দিকে বাম কংগ্রেস প্রবল বিরোধী নয়। বাম কংগ্রেস হয়তো ভোটের অঙ্কে বেশ কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কিন্তু তারা ক্ষমতায় আসতে পারবে না, এরকমটা ধরেই নিয়েছেন সেকুলারিস্টরা। নীলাদ্রি কিছু বলতে চাইছিল? ভাইপোকে এই প্রশ্নের উত্তরে মানে আমি আমাদের স্পেকুলেশন শুনছিলাম, আমাদের আলোচনাটা ভাইপো কেন্দ্রিক না হয়ে যায়। না, একেবারেই হবে না। জাস্ট প্রদীপদা বললেন তাই বলছি, কি একজন তৃণমূল নেতা বলেছেন আসলে শুভেন্দু বাবু তো অমিত শাহকে নিজের দাদা বলেছেন, তা ভাইপো হয়তো জয় শাহ হতে পারেন আর কি, সেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তৃণমূল একজন নেতাই বলেছেন এটা। যাই হোক, আমি তাহলে নীলাদ্রি বাবু তাহলে জয় শাহকে বিসিসিআই থেকে উৎখাত করার জন্য তৃণমূল শুভেন্দু বাবু মিটিং এ দাঁড়িয়ে ডাক দিলেন? আমি জানি না, ওটা একটু বুঝতে চাইছি আর কি। তাহলে মানে বিসিসিআই সেক্রেটারি থেকে উৎখাত করার জন্য ডাক দিলেন বোধহয় প্রদীপ। নীলাদ্রি আমি বুঝতে পারলাম। আলোচনা করবো, কিন্তু আজকে একটুখানি ভোটের অঙ্কটা বুঝতে চাইছি। নানান রকম ফ্যাক্টর রয়েছে, বাম কংগ্রেস কতটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে রাজা, সংক্ষেপে? আমায় বলছেন? আমাকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে বামেরা অনেকদিন পশ্চিমবঙ্গে শাসন করে গেছে, প্রায় 35 বছর, মানে 7খানা টার্ম তারা করে গেছে। তারাও অনেক কিছু কাজ ভালো করেছে, কেউ যদি বলে কিছু করেনি তা সঠিক নয়। এবং প্রথম দিকে তাদের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসাটা ছিল, পরবর্তীকালে দেখা গেছে অনেকটা ভয়ে ভীতির মাধ্যম দিয়ে তারা কিন্তু মানে মানুষের জনসমর্থন আদায় করেছে, এবং সেইটা হয়েছে বলেই বোঝা যেভাবে আজকে রক্তক্ষরণ ঘটে গেল, মানে একের পর এক 2011 সালে বা 2009 সালে পতন শুরু হলো, মানে মানে নির্বাচনে, কেন্দ্রীয় নির্বাচনগুলোর মধ্য দিয়ে। আর এখন প্রায় তারা শেষ হয়ে গেছে, মানে এখন দেখছি 2-4টে মানে পার্টি অফিস কয়েকটা আন্দোলনে দেখা যাচ্ছে। হ্যাঁ, বেশ কয়েকটা আন্দোলনে তাদের পথে নামতে দেখা গেল। বেশ কয়েকটা আন্দোলন, খুব একটা না আন্দোলন, যেটা বামেদের দেখা গেছিল 60-70 দশকে, সেখানে সে ধরনের আন্দোলন তারা নেই। ক্ষমতা আসার ফলে পশ্চিমবঙ্গে বাম আন্দোলন কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। বাম আন্দোলন হয়েছে, এটা মেনে নিতে হবে। সে ধরনের আন্দোলন কিন্তু আর দেখা যায় না। তখন তারা বছরে 1-2 করে বম তারা পালন করতে, এটা সত্যি ঘটনা। সেটা লোক দেখানো, মানুষ লোক কর্মীদের সংগঠিত করার মনোবল অটুট রাখা, সে ধরনের কাজ তারা করেছে। কিন্তু এখন যেগুলো করছে সেগুলোতে সেভাবে তাদের লোক নেই। কিন্তু আমি দেখছি ওদের বেশ কিছু অফিস খুলছে,
তারা সেখানে আসছে কি করছে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু অফিস কিছু কিছু তারা করার চেষ্টা করছে, 2-4টে মিটিং করছে। ভারত বন্ধ তারা ডেকেছিল, দেখেছিলাম কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের সমর্থনও জানিয়ে বন্ধ তারা দেখেছিল। সেরকম ভাবে তাদেরকে কিন্তু আর দেখা যাচ্ছে না। মানুষ তাদের ক্ষমতায় দেখেছে, আবার নতুন করে 10 বছর আবার তাদের ডাকবে, মানে এমন তারা কিছু করে যায়নি যে ভাই তোমরা ছাড়া চলছে না, এরকম অবস্থা কিন্তু ঘটে। একটা দিক। 2 নম্বর ওটাতে আমি ছোট বয়স থেকে দেখে আসছি এই বামেরা কংগ্রেস বিরোধিতার মধ্যে দিয়ে, মানে তারা বা তাদের পশ্চিমবঙ্গে তাদের যে দেখে থাকা অগ্রগতির পুরোটাই হচ্ছে কংগ্রেস বিরোধিতার মধ্য দিয়েই। শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন বলুন বলুন। কংগ্রেস বিরোধিতার মধ্যে দিয়ে কিন্তু বামেদের এগিয়ে যাওয়া, সেটা কিন্তু আমরা দেখিয়েছি। মানে তারা মনে করতো ভারতবর্ষের এই যে পিছিয়ে যাওয়াটা পুরোটাই কংগ্রেসের জন্য। দুর্নীতি যদি কেউ থাকে সেটা হচ্ছে কংগ্রেস, ক্রনি ক্যাপিটালিজম যদি কিছু থাকে সেটা হচ্ছে কংগ্রেস। এভাবেই তারা কিন্তু প্রচার করে এসেছিল, মানুষ সেটা বুঝেছিল। হঠাৎ আমরা দেখলাম তাদের একটা 2016 সাল থেকে চিন্তা ভাবনার পরিবর্তন ঘটে গেল, এবং আমরা অবাক হলাম। বুদ্ধদেব বাবু এবং রাহুল গান্ধী একটা মালা তারা শেয়ার করলেন, মানে এটা ভাবা যায়নি। এবং তাদের দর্শনের যে এতটা মিল, মানে এইভাবে যে পুরোপুরি যে পাল্টে যাওয়া, যে কংগ্রেস সবচেয়ে বড় মানুষের শত্রু ছিল, শ্রেণী সংগ্রাম মানেই হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন। আজকে শ্রেণী সংগ্রামে কংগ্রেসের হাতিয়ার। এই জিনিসটা কিন্তু মানুষ, যারা আন্দোলনমুখী মানুষ, যে মানুষ ক্ষমতা আসতে চায়, হ্যাঁ একটা দরকার কংগ্রেস, কংগ্রেস আর বামেদের ঝান্ডা একসঙ্গে করা দরকার, এটা যারা ক্ষমতা আসতে চায় তারা মনে করে। কিন্তু যে মানুষ সংগ্রামের কথা মনে করে, যে মানুষ মনে করে যে ভারতবর্ষের পিছিয়ে থাকার পেছনে কংগ্রেসের অবদান আছে, তার পক্ষে এই কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলাটা খুব একটা সুবিধাজনক হবে না। একদম। রাজাদা, আমি এই জায়গাটা থেকে চলে যাবো একটু নীলাদের কাছে, যে বামেরা যদি কংগ্রেসের হাত ছেড়ে নিজেদের কাস্তে হাতুড়ি তারা নিয়ে লড়তো, তাহলে কি ভালো ফল করবার একটা সম্ভাবনা থাকতো? সামান্য হলেও একটা সম্ভাবনা থাকতো কি নীলাদ্রি? শান্তম, সিপিএম লড়লে নিশ্চয়ই সম্ভাবনা থাকতো, কিন্তু সিপিএম কে আর বাম বলা যায় কিনা আমার সন্দেহ আছে। তার প্রথম কারণ রাজাদা বললেন যে কংগ্রেস বিরোধিতা, কংগ্রেস দক্ষিণপন্থী দল, তার বিরোধিতা করে সিপিএম এগিয়েছিল, তারা এখন কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে, অর্থাৎ তাদের বাম চরিত্র থেকে তারা অনেকটা কম্প্রোমাইজিং পজিশনে চলে এসেছে। 2 নম্বর, বুদ্ধদেব বাবুর যে সরকার, সেই সরকারের পতন ঘটেছিল চাষিদের জমি জোর করে কেড়ে নিয়ে শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগের ফলে সিঙ্গুর এবং নন্দীগ্রামে, তার মধ্যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী একটা বড় ভূমিকা পালন করেছিলেন আমরা জানি, এবং অবভিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বামেরা কিন্তু সেদিনই তাদের যে বাম চরিত্র তার থেকে সরে এসেছিল। অন্যদিকে কৃষকদের পাশে কারা দাঁড়িয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বাম বলে যদি কেউ থাকে, সেই শক্তিটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। আর যদি দক্ষিণপন্থী শক্তি বা জাতীয়তাবাদী শক্তি কেউ থাকে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বামেরা আর এক্সিস্ট করে না, সিপিএম এক্সিস্ট করে, কংগ্রেস এক্সিস্ট করে, তারা একসাথে হাত মিলিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করে, কিন্তু বামেরা এক্সিস্ট করে না। সুতরাং তারা একা লড়লেও 0+0=0 হয়। মানুষ বুঝে গেছে এদের কোনো অস্তিত্ব নেই, এদের ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। লড়াইটা তৃণমূলের সাথে বিজেপির, মানুষ কেন ভোট নষ্ট করবে? তারা ভোট দিতে যাবে না। সুতরাং কোনো মানুষ। বেশ বেশ বেশ, আমি প্রদীপ সিং এর কাছে যাবো। সত্যি সত্যি কি শুধুমাত্র তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই হতে চলেছে 2021-এর ভোট, নাকি বাম কংগ্রেস কোন ফ্যাক্টর হতে পারে? প্রদীপ, আমি বলি, দেখো, আমার তো তৃণমূল কংগ্রেসের পক্ষে বলাটাই আমার একমাত্র কাজ, সারা জীবনই থাকবে। তবুও এদের নিয়ে যদি বলতে চাই, আমি গতবারের যে 19-এ ভোটটা হলো, সেই ভোটের কিছু বিশ্লেষণ করতে পারি, তার বাইরে কিছু আমি বলতে পারবো না। তার কারণ আমি ভবিষ্যৎ বক্তাও নই, কালে দিনে কি হবে সেটাও আমি যেমন বলতে পারবো না, তেমন আমি এটাও বলতে পারবো না যে বামেরা 0 তো 0ই, আবার কংগ্রেস। যাই হোক, তারা কেন করেছে, তাদের নীতিগত ভাবে তারা বিরোধী থাকলেও রাজনীতিতে আজকে সবটাই সম্ভব। সুতরাং কি হতে পারে না পারে আমি কিছু বলতে পারবো না। আমি যেটা 2019-এ দেখেছি, পেয়েছি, আমার কাছে ডেটা আছে, সেটার উপরে দাঁড়িয়ে বলতে পারি, বামেরা যে কোনো কারণেই হোক, একটা কথা আমাদের উঠেছিল যে 2019-এর আগে, ভোটের আগেই ঠিক,
বাম নেতাদের সঙ্গে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বসে কিছু টাকার লেনদেন হয়েছে, সেখানে কিছু তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া লিডারশিপ কিংবা তৃণমূলের অন্দরে থাকা কিছু লিডারশিপ সেই টাকাটাকে ডিস্ট্রিবিউশনের জন্য দায়িত্ব নিয়ে সেই কাজটা করেছে। সেই কাজটা ঘটার সময় তৃণমূল কংগ্রেস কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন টের পায়নি, কিন্তু সেই ঘটনা ঘটে যাওয়ার পরে বিস্তারিত যখন তথ্য পাওয়া গেল তখন জানতে পারা গেল কারা ডিস্ট্রিবিউট করেছে, কিভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে, বাম লিডারশিপরা কিরকম কিরকম দায়িত্ব নিয়েছিল, তাদের লোকাল কমিটি স্তরে কি কি আলোচনা হয়েছিল। তারা এরকম নীতিও বলেছিল যে এখন আমরা বিজেপিকে ভোট দিই, বিজেপিকে শক্তিশালী করে নিই, তারপরে আমরা তৃণমূলকে আগে সরাই, তারপরে বিজেপিকে সরিয়ে আমরা ক্ষমতায় আসবো। খুব ভালো কথা, এটা একটা থিওরি তারা বুঝিয়েছিল, তাদের টাকা নিয়েছিল, সেই টাকাটা হজম করার দরকার ছিল, তাদের কর্মীদের, ক্যাডারদের, কমরেডদের বুঝিয়েছিল, তারা সেই কাজ করেছিল। সেই জন্য 17%, সর্বোচ্চ 17% ভোটটা যখন রাম মন্দির তৈরি ভাঙা মানে ওই রাম মন্দিরের আন্দোলন ছিল তখনও 11% রাজাগোপাল বাবু যেটা বললেন সেটাও ছিল। সেই পুরো লেফট ভোটটা, বাংলা লেফট ভোটটা পুরোটা সুইং করে যায় ইয়ের পক্ষে। নাহলে আমার তিনটে জিনিস বলো সায়ন্তন, 2000 যেগুলো ডেটা আমাদের কাছে আছে, রাজা গোপাল বাবুর কাছে আছে, নীলাদ্রি বাবুর কাছে আছে, আমার কাছে আছে, তোমার কাছে, আমি সেটা নিয়ে আলোচনা করছি। 2001 সালে, 2006 সালে বাম ভোট কত? বাম ফ্রন্টের ভোট 50% প্লাস, 50+। 2011 সালে বাম ফ্রন্টের ভোট কত? 40% প্লাস, সরি 40% প্লাস নয়, 40% নিয়ে 30% প্লাস, ঠিক আছে। 2016 কত? 19%। সেই ভোটগুলো যাচ্ছে কোথায়? সেটা একজন তো মানুষ আর জন্মে এসে তো ভোট দেয় না। তাহলে বাম কমছে, বিজেপি বাড়ছে। তৃণমূল কংগ্রেসের যদি তুমি বড় ধারাবাহিক অবস্থা দেখো তাহলে 2006 সালে তৃণমূল কংগ্রেস যে ভোটটা পেয়েছিল 2011 সালে সেই ভোটের বৃদ্ধি ঘটেছে। 2011 সালে যে ভোটটা পেয়েছিল 2016 সালে তার বৃদ্ধি ঘটেছে। তৃণমূল কংগ্রেস যখন তার নিজের ভোট লুজ করছে না তখন বিজেপিকে বাড়তে গেলে ভোটের পার্সেন্টেজে, তাহলে কোথা থেকে ভোট আসছে? কংগ্রেস। এবার আরেকটা বিস্ময়কর কথা বলি, কংগ্রেস কিন্তু তার নিজের ভোট কোনো অবস্থা থেকে খুব সামান্য লুজ করছে, খুব সামান্য। ধরে নাও 10% ছিল, আগে ছিল 12%, তারপরে 10%, এখন এসছে দাঁড়িয়েছে 8.7%। কিন্তু এই 8%টা তাতে কিন্তু তফাৎ হয়নি, 1.5%, 2% তফাৎ হয়নি কংগ্রেসের যে মূল ভোট বাংলায়। কিন্তু সেখানে মূল ভোট সিপিএম এর 19% নেমে আজকে এই লোকসভা ভোটে 7% এসে দাঁড়িয়েছে। 7, অনলি 7। 10 বছরের মধ্যে এই যে ভোটটা 7%, ওই 50% থেকে 11 বছর 14 বছরের মধ্যে যে এখানে এসে দাঁড়ালো, সেই মানুষগুলো ভোট কাকে দিল? তাহলে কাকে দিল মানে সেই প্রশ্নটা পরিষ্কার, তুমি যদি প্লাস মাইনাস করো কাকে দিল? তাহলে আদর্শগত দিক থেকে সায়ন্তন 1 মিনিট, 1 সেকেন্ড, 20 সেকেন্ড আমাদের 1 মিনিট আমাদের মাত্র 4 মিনিট সময় রয়েছে, তার মধ্যে শেষ করতে হবে আমাদের। 20 সেকেন্ড দাও আমার। একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে 20 সেকেন্ড। ওকে প্রদীপ সিং। হ্যাঁ, তা আমি যেটা বলছিলাম, তাহলে তার মানে বাম আদর্শ আর বিজেপির আদর্শ কি তাহলে এক? এই মানুষগুলো ওখান থেকে মাইনাস হচ্ছে, এখানে প্লাস হচ্ছে। তাহলে কোন আদর্শ মেনে তারা ওই দিকে ভোট দিত আর কোন আদর্শ মেনে তারা আবার এই দিকে ভোট দিচ্ছে? তাহলে সেই দিনকে যে বুদ্ধবাবু কিংবা জ্যোতিবাবুর যে লাইন অফ অ্যাকশন ছিল বাবরি মসজিদ ভাঙার দিন, তাহলে আজকের দিনকে কি সেই লোকগুলো যারা ভোট দিত জ্যোতিবাবুকে, তারা কি আজকে রাম মন্দির তৈরির পক্ষে ভোট দিচ্ছে? আমাকে এটা বুঝতে হবে। হ্যাঁ, এই যে প্রদীপদার প্রশ্নটা করছেন সেটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। বাংলায় কিন্তু আদর্শ এনে ভোট সেভাবে হয় না, এখানে একটা ট্যাকটিক্যাল ভোটিং অনেক সময় হয়। এবং এই যে বামেদের ভোট বিজেপির দিতে যাচ্ছে, খুব স্পষ্টভাবেই যাচ্ছে, তার একটা কারণ এটা হচ্ছে শত্রু আমার বন্ধু নীতি। বামেদের মূল শত্রু হচ্ছে কংগ্রেস। যখন কংগ্রেসের সাথে বামেরা হাত মেলালো এবং মূল শত্রু এখন তৃণমূল কংগ্রেস, তখন তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শত্রু এই মুহূর্তে বিজেপি। সুতরাং বিজেপির দিকে ভোট ট্রান্সফার করে তারা তৃণমূল কংগ্রেসকে হারাতে
হারাতে চাইছে, এটা আদর্শগত ভোট না, এটা ট্যাকটিক্যাল ভোট, তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য ভোট, এবং এটা আরো সংঘবদ্ধ হতে পারে বিজেপির পক্ষে এবারের নির্বাচনে। রাজাদা, কি নিয়ে বলবো বলুন? অবশ্যই এই সত্যি সত্যি কি এইভাবে ভোট শেয়ারিংটা হচ্ছে, ভোট কাটাকাটি? ব্যাপারটা হচ্ছে যে মানে ওইভাবে অত সহজে মানে চলে না। আমি সম্পূর্ণ একমত যে এখনো পর্যন্ত যে নির্বাচন ঘটেছে তাতে পার্সেন্টেজ হিসেবে তৃণমূল কংগ্রেসের খুব সামান্যই ভোট কমেছে, যদিও অ্যাবসলিউট নাম্বার কিছুটা বেড়েছে, পার্সেন্টেজ দিক থেকে খুব সামান্যই ভোট কমেছে। এটা কিন্তু 2019 পর্যন্ত যদি যাওয়া যায় তৃণমূলের কংগ্রেস সেভাবে ভোট কমেনি। বামেদের রক্তক্ষরণে আজকে বিজেপির অগ্রগতি, এটা কোনো সন্দেহ নেই। মানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে সরকারের যারা বিরোধী তারা কিন্তু বুঝতে পারছে কোথায় ভোটটা দিতে। এখন সরকারের মধ্যে সরকারের যারা সমর্থন তারা কি সব কি এক জায়গায় আছে, নাকি না তাদের সমর্থনটা অন্য জায়গায় চলে যেতে পারে, সেটাই হচ্ছে এখন দেখার। আগামী নির্বাচন সেটাই বলবে তৃণমূলের সঙ্গে এতকাল যারা ছিল, যেটা কিন্তু সত্যি কথা, প্রদীপ বাবু যেটা বললেন, কমেনি, তৃণমূলের পার্সেন্টেজ খুব সামান্যই কমেছে, অ্যাবসলিউট নাম্বার বেড়েছে। এই তারা কি এখনো সংগঠিত থাকবে, নাকি তাদের একটা পার্সেন্টেজ চলে যাবার সম্ভাবনা আছে অন্য কোনো দিকে? এটা যদি বিজেপির দিকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন রাজাদা। আমার একটা কথা বলার আছে একদম শেষে, সেটা হচ্ছে যে আমি বারবারই বলি যে ভোটের অঙ্কটা কেসি নাগের পাটিগণিতের ঐকিক নিয়মের অঙ্কে চলে না। সুতরাং সেক্ষেত্রে নানান রকম ফ্যাক্টর আছে। বামেরাই বিজেপিকে ভোট দিচ্ছে, সেটা কিন্তু খুব একটা মানে সরলীকরণ হয়ে গেল। কংগ্রেসের লোকও বিজেপিকে ভোট দিয়ে থাকতে পারে, এমনকি তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তারাও ভোট বাক্সে বিজেপিকে ভোট দেননি, সেটা বুকে হাত রেখে বলা যাবে কি এখন? এই মুহূর্তে কি আর সেটা বলা যেতে পারে, যখন বারংবার রক্তক্ষরণ ঘটে চলেছে রাজ্যের শাসক দলের অভ্যন্তরে? শাসক দলের দেহ থেকে একটা বড় অংশ বেরিয়ে গেল কয়েকদিন মাত্র আগে। সুতরাং ভোটের যে অঙ্ক, সেই অঙ্কটা নিয়ে আমাদের এত সহজে এত সংক্ষেপে আলোচনায় বোধহয় শেষ হবে না। আমাদের বেশ কয়েকটা পর্ব লাগবে এই আলোচনাতে থাকতে। অবশ্যই আমরা থাকবো। অনেক ধন্যবাদ রাজাগোপাল ধর চক্রবর্তী, অনেক ধন্যবাদ প্রদীপ সিং, অনেক ধন্যবাদ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। বঙ্গ ভোটের অঙ্ক শীর্ষক এই আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী পর্বে অবশ্যই দেখা হবে পরবর্তী দিনে। নমস্কার। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। This is everything. Stop counting kilograms. Start counting calories. অ্যাডভাইস নিতেই যদি হয় তবে আসল এক্সপার্টদের থেকে নিন। কথা বলুন পিএনবি মেটলাইফের এক্সপার্টদের সঙ্গে এবং পান লাইফ আর হেলথের ডাবল বেনিফিট। লাইফের প্রত্যেক স্টেজের জন্য লাইফ ইন্স্যুরেন্স সলিউশন পিএনবি মেটলাইফ লাইফ ইন্স্যুরেন্সের সাথে।